স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। দালাল চক্রের কঠোর দমন। স্বরাষ্ট্রমন্ত্রী, দমন যেখানে আপনি সেখানে। আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। মাননীয় স্পিকার, আমি যেদিন দাঁড়াই সেদিনে আপনি চেয়ারে থাকেন। আমার একটু সীমাবদ্ধতা আছে, আপনার সাথে বিতর্ক করতে পারি না। আমি বলছিলাম সময় যখন দেবেন, ইচ্ছা করে এই যে কিছু কথা বলার জন্য দিয়ে, যাই হোক 6 মিনিটে যথেষ্ট দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। সব কথাগুলো লিখিত আকারে মন্ত্রীর কাছে দিয়ে দেব। আপনি কঠিন মানুষ, বন্ধ করে দেবেন জানি। বন্ধ শ্রমিক বাজার উদ্ধার করার কোনো বিকল্প নাই। জোরদার কূটনৈতিক তৎপরতা। মাননীয় স্পিকার, ফরেন সার্ভিসের সবচেয়ে গুরুত্ব হলো ডিপ্লোম্যাটরা ওখানে করেটা কি? তাদেরকে একদিন সংসদে আনেন, আমরা একদিন শুনি, আমি অভিযোগ করবো, জবাব দেখ। এই সংসদীয় কমিটির কথা দরকার নেই, অলরেডি সংসদীয় কমিটি গঠিত হবে শ্রম মন্ত্রণালয়ের। শ্রম মন্ত্রণালয়ের যাকে দেবেন উনি থেকে এদেরকে ডেকে জিজ্ঞেস করুক লোকরা নির্যাতিত হয় কেন, পাসপোর্ট দেওয়ার সমস্যা কেন। মাননীয় স্পিকার, দালাল চক্রের কঠোর দমন। স্বরাষ্ট্রমন্ত্রী, দমন যেখানে আপনি সেখানে। আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। মাননীয় স্পিকার, আমি যেদিন দাঁড়াই সেদিনে আপনি চেয়ারে থাকেন। আমার একটু সীমাবদ্ধতা আছে, আপনার সাথে বিতর্ক করতে পারি না। আমি বলছিলাম সময় যখন দেবেন, ইচ্ছা করে এই যে কিছু কথা বলার জন্য দিয়ে, যাই হোক 6 মিনিটে যথেষ্ট দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমি শুধু বলবো, এই ব্যাপারটি সমাধানের সাথে মাননীয় সরকার প্রধান জনাব তারেক রহমান হাউজে নাই, আপনারা আছেন বিরোধী দল মিলে। আরেক মিনিট। যদি আমাদের ইজ্জত, 24-এর ইজ্জত, মুক্তিযুদ্ধের ইজ্জত, দেশের ইজ্জত, বিদেশি ডলার ইনকামকারীদের ইজ্জত, এই রিমাইন্ডার যোদ্ধাদের ইজ্জত, জাতির ইজ্জত রক্ষা করতে চান, একটি কাজে করেন, যে কোনো কারণে হোক এদের উপর নির্যাতনকারী ম্যানপাওয়ার ব্যবসায়ী এবং বিদেশি দালাল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, তাদের মুক্তি দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। দর্শক, দেউলিয়া হওয়ার পথে ইসলামী ব্যাংক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সবথেকে মজার ব্যাপার এবং সবথেকে কমেডি সার্কাসের ব্যাপার সেটা হচ্ছে যে একটা বেসরকারি ব্যাংক, সেই ব্যাংক নিয়ে দিনের পর দিন সংসদ উত্তেজিত হচ্ছে, সংসদকে উত্তেজিত করা হচ্ছে, সংসদে এই আলোচনায় সয়লাভ হচ্ছে। ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কাদের এত স্বার্থ যে সেটার এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে সংসদের মহামূল্যবান সময় নষ্ট করে। একটা বেসরকারি ব্যাংকে কেউ দখল করতে চাইছে, কেউ বাঁচাতে চাইছে, কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছে, কেউ তদন্ত করতে চাইছে, কেউ সত্য ফাঁস করে দিতে চাইছে। এই ব্যাপারগুলো কেন ঘটছে? কেন ইসলামী ব্যাংক নিয়ে জামাতের এত আগ্রহ? কেন সরকার থেকে বলতে বাধ্য হচ্ছে সরকার যে ইসলামী ব্যাংক গত কিছু দিনে অর্থাৎ শেখ হাসিনা পতনের পর থেকে কি কি ঘটনা ঘটিয়েছে? ইসলামী ব্যাংক জামাত দখল করেছে এরকম অভিযোগ বিএনপি থেকে করা হচ্ছে। ইসলামী ব্যাংক জামাতের নির্বাচনে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এরকম কথা বলা হচ্ছে প্রকাশ্যে সংসদে। ইসলামী ব্যাংকের মূলধন কমে আসছে, গ্রাহকরা একের পর এক টাকা তুলে নিচ্ছেন, এরকম বাস্তবতা একেবারে প্রমাণিত সত্য আমরা দেখছি। ঠিক সেই মুহূর্তে ইসলামী ব্যাংক ভয়ঙ্কর পরিণতির দিকে যে যাচ্ছে সেটা তাদের একটা চাওয়াতে প্রমাণিত হচ্ছে। সরকারের কাছ থেকে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অর্থ সহযোগিতা চাচ্ছে ইসলামী ব্যাংক। তার মানে সব মিলিয়ে দেউলিয়া হওয়ার পথে। ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কত ধরনের রাজনীতি হচ্ছে চলুন একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ইসলামী ব্যাংক। সাধারণ মানুষ, ধর্মভীরু মানুষ ইসলামী অ্যাকাউন্ট করা, সুদমুক্ত অ্যাকাউন্ট করা, এরকম নানা প্রলোভনে কি বলবো
যে প্রভাবিত হয়ে ইসলামী ব্যাংকে হালাল ব্যাংকিং কর্মকাণ্ডে যান, কিন্তু ব্যাংকিং কর্মকাণ্ড কখনো হালাল হয় কি না সেই ব্যাপারে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে। সাধারণ ব্যাংকে যেটাকে সুদ বলা হয়, ইসলামী ব্যাংকে সেটা গিয়ে শুধুমাত্র শব্দ পরিবর্তন হয়, কিন্তু সিস্টেম পরিবর্তন হয় কিনা এই প্রশ্ন অনেকেই করেন। অনেকেই এই প্রশ্ন করেন যে ব্যবসা মানে ইসলামী ব্যাংকে টাকা রাখা মানে হচ্ছে ব্যবসা, ব্যবসার মুনাফা আপনি পান, কিন্তু ব্যবসায় যেমন মুনাফা আছে তেমনি লসও আছে। ইসলামী ব্যাংকের এমন কোনো গ্রাহকের ক্ষেত্রে এমন কোনো দৃষ্টান্ত কি তৈরি হয়েছে যে সেই গ্রাহককে মুনাফা যেমন দেওয়া হয়েছে তেমনি লস হলে সেই লসের ভাগও তাকে বহন করতে হয়েছে, তার অ্যাকাউন্ট থেকে লসের টাকা কেটে নেওয়া হয়েছে? যদি লসের ভাগ না নেয়, শুধু লাভের ভাগ নেয়, তাহলে সেটা ব্যবসা হয় কিনা, হালাল ব্যবসা হয় কিনা সেই প্রশ্নও অনেক দিন থেকে অনেকে করে আসছেন। সেই বিতর্কে আমরা যেতে চাই না, বর্তমান পরিস্থিতিতে থাকতে চাই। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে এত কথা কেন? ইসলামী ব্যাংক একটা বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সংসদ এত উত্তেজিত হচ্ছে কেন? জামাতের এত ইন্টারেস্ট কেন? ইসলামী ব্যাংককে নিয়ে রাজনীতি করলে আবার আর একটা 5 আগস্ট হয়ে যাবে, সরকার পতন হয়ে যাবে, ইসলামী ব্যাংকের কোটি কোটি গ্রাহক রাস্তায় নামলে সরকার 1 মিনিটও টিকতে পারবে না, এই ধরনের কথা সংসদের বাইরে নানাভাবে পরোক্ষ প্রত্যক্ষভাবে কেন বলা হচ্ছে? ইসলামী ব্যাংকে কেন্দ্র করে কেন অভিযোগ উঠছে যে ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের কাছ থেকে জামাতের পক্ষ থেকে মাসে বছরে ইয়ানতের নামে চাঁদা সংগ্রহ করা হয়, এবং ইসলামী ব্যাংকই এই দলটার প্রধান অর্থনৈতিক উৎস, যে অর্থনৈতিক উৎস তাদের ভিত্তিটা এত মজবুত করেছে যে আর কোনো রাজনৈতিক দলের অর্থনৈতিক ভিত্তি এত সবল নয়। এরকম অভিযোগ কেন করা হচ্ছে? কেন মানে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যে শেখ হাসিনার আমলে এসালাম গ্রুপ ইসলামী ব্যাংকের মানে দায়িত্ব নিয়েছিল, তাদের নাকি 82% শেয়ার রয়েছে এই মুহূর্তে, সেই ইসলামী ব্যাংক শেখ হাসিনা পতনের পরে জামাত কেন দখল করলো, এই অভিযোগ কেন সংসদে বলা হচ্ছে? কেন স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলছেন যে দখল করা ব্যাংক যদি আবার বেদখল হয়ে যায় তাহলে তো একটু কষ্ট হবে? কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী এই ফটোকার্ডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, একবার যেই ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি। অর্থাৎ তিনি স্পষ্ট বলছেন যে জামাত ইসলামী ব্যাংক দখল করেছিল, এখন সেই দখলটা বেদখল হয়ে যাচ্ছে। সরকার ইসলামী ব্যাংককে তার সঠিক জায়গায় দখলমুক্ত এবং রাজনীতিমুক্ত জায়গায় প্রতিষ্ঠিত করতে চাইছে, তখনই তাদের মাথা ব্যথার কারণ হয়েছে, তখনই তারা এটাকে নিয়ে রাজনীতি করছে, নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তারা রাজনীতি করছে, গ্রাহকের নাম দিয়ে জামাতের দলীয় লোকজনকে রাস্তায় নামিয়ে আন্দোলন করার চেষ্টা করছে, এরকম অভিযোগ আসছে। এবং ভয়াবহ খবর হচ্ছে, গত কয়েকদিন থেকে ইসলামী ব্যাংককে নিয়ে যা হয়েছে তার পরিণতি হয়েছে ভয়াবহ। গত 7 দিনে 4000 কোটি টাকারও বেশি যে আমানত, সেই আমানত হারিয়ে ফেলেছে ইসলামী ব্যাংক। যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা সারা দেশের ব্রাঞ্চগুলো থেকে তাদের টাকা তুলে নিচ্ছেন। 7 দিনে 4000 কোটি টাকারও বেশি তুলে নেওয়া হয়েছে। ভয়াবহ অবস্থা এবং দেউলিয়াত্বের মুখোমুখি যখন ইসলামী ব্যাংক, তখন মানে তারা সরকারের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে। 7 দিনে 4000 কোটি টাকা তারা হারিয়ে ফেলেছে। ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। ইত্তেফাক বলছে 10,000 কোটি টাকা ধার চাই ইসলামী ব্যাংক। কিভাবে চাই, কেন চাই? সংকটে পড়ে আবারও বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক এবং চলমান আন্দোলনের মধ্যে গত 1 সপ্তাহে ব্যাংকটি থেকে গ্রাহকরা 5,000 কোটি টাকার বেশি আমানত তুলে নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। আমার জানা ছিল 4,000 কোটি টাকা, ইত্তেফাক আরও আপডেট তথ্য দিচ্ছে 5,000 কোটি টাকার বেশি। তাহলে চিন্তা করেন যে কি অবস্থা হয়েছে ইসলামী ব্যাংকের। এমন পরিস্থিতিতে গ্রাহকের চাহিদা সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে জানিয়েছেন, ইসলামী